আসসালামু আলাইকুম। আমি নাইমুল হোসেন নীরব। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা এভিডেন্স অ্যাক্টের কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা ধীরে ধীরে এভিডেন্স অ্যাক্টের সমস্ত বিষয় টুকিটাকি বিষয় আমরা সিরিয়াল অনুযায়ী শেষ করে যাওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি আমরা চেষ্টা করব এভিডেন্স অ্যাক্টের পরে অন্যান্য অ্যাক্ট যেগুলো আছে সেগুলো আস্তে ধীরে আমরা টপিক ওয়াইজ একটু একটু করে শেষ করব। তো আজকে আমরা যে বিষয় নিয়ে শুরু করবো, যেগুলো আর কি এভিডেন্স অ্যাক্টের একেবারে বেসিক এবং শুরু থেকে আমরা যেভাবে সেকশন ওয়াইজ সিরিয়ালি করা যায় সেভাবে আমরা গ্রাজুয়ালি আস্তে আস্তে শেষ করব। তো এভিডেন্স অ্যাক্টে যাওয়ার আগে শুরুতে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সাক্ষ্যটা কি। সাক্ষ্যটা হচ্ছে যে কোনো একটা বস্তু, দলিল বা বিষয়বস্তু যেগুলো দ্বারা একটা প্রাসঙ্গিক বিষয় বা কোনো বিচার্য বিষয়কে প্রমাণ করা যায়। আমার সেই কোনো একটা মামলাতে সেই বিষয়টা জাস্ট প্রমাণ করতে আমার যেই বস্তু, বিবৃতি বা দলিলটা প্রয়োজন, সেই বিষয়বস্তুগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি সাক্ষ্য। তো সাক্ষ্য আমরা যে শুরুতে যে বিষয়টি জানতে হবে যে সাক্ষ্য আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। সাক্ষ্য আইনটা অ্যাটলিস্ট আমাদের সিভিল, দেওয়ানি ক্ষেত্রে, ফৌজদারি ক্ষেত্রে এবং সামরিক আদালত তিনটার ক্ষেত্রে প্রযোজ্য এবং কিছু কিছু ক্ষেত্র আছে যে সকল ক্ষেত্রে এই সাক্ষ্য আইনটা ব্যবহারযোগ্য নয় বা প্রযোজ্য হয় না। সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে যে আর্মি অ্যাক্ট 1952, তারপর সেকেন্ডলি আছে যে এয়ারফোর্স অ্যাক্ট 1953, তারপরে নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, তারপরে মেডিয়েশন যেটা আছে বা প্রশাসনিক ট্রাইব্যুনাল যেগুলো আছে, সালিশ আদালত বা বিভিন্ন কোর্টের হলফনামা এফিডেভিটের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে অ্যাকচুয়ালি এভিডেন্স অ্যাক্টগুলো প্রযোজ্য হয় না। এভিডেন্স একটা শুধুমাত্র দেওয়ানি, ফৌজদারি এবং সামরিক আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো কোন কোন বিষয়গুলোতে আমাদের অ্যাকচুয়ালি সাক্ষ্য দেওয়া যাবে সেই বিষয়গুলো আমাদের শুরুতে জানতে হবে। তো প্রথমত আমরা যে বিষয়টা বলতে পারি সেটা ধারা 5-এ বলা আছে যে এভিডেন্স দেওয়া যাবে ফ্যাক্ট ইন ইস্যু, মানে বিচার্য বিষয়টা সম্পর্কে, এবং রিলিভেন্ট ফ্যাক্টর সম্পর্কে। মানে হচ্ছে যে আমরা শুধুমাত্র দুইটি ক্ষেত্রে আমরা এভিডেন্স দিতে পারবো, প্রথমটা বিচার্য বিষয় এবং তারপরে প্রাসঙ্গিক বিষয়, যেটা বলা আছে এভিডেন্স অ্যাক্টের ধারা 5-এ। তো আমাদের তারপরে বুঝতে হবে যে ফ্যাক্ট ইন ইস্যুটা কি। ফ্যাক্ট ইন ইস্যু মানে বিচার্য বিষয়টা হচ্ছে যে যেই বিষয়টা নিয়ে অ্যাকচুয়াল দাবিটা আমাদের উত্থাপন করা হয়, মানে বাদী যে থাকে মামলায়, সেই বাদী সেই অ্যাকচুয়াল যেই বিষয়টা দাবিটা উত্থাপন করে এবং তার যে দায় অধিকার বা ও যে ধরনের দাবি সে করে থাকে, সেই দাবিটাই নিয়ে যে বিরোধটা সৃষ্টি হয় দুই পক্ষের মধ্যে, বাদী এবং বিবাদীর মধ্যে, সেই দাবিটাই হচ্ছে অ্যাকচুয়াল বিচার্য বিষয়। এবং প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে বিচার্য বিষয়টা প্রমাণ করার জন্য আমাদের যে ধরনের পারস্পরিক বা প্রাসঙ্গিক বা সমর্থনমূলক কিছু সাক্ষ্য প্রয়োজন, সেই এটার সাথে যেগুলো রিলেটেড, বিচার্য বিষয়ের সাথে রিলেটেড সাক্ষ্যগুলো, সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মানে প্রাসঙ্গিক বিষয়। এই জিনিসটা ধারা 5-এ, এভিডেন্স একটা ধারা 5-এ বর্ণনা করে দেওয়া আছে। তো এবং যে ধারা 4-এ এই বিষয় কিছু বিষয়ের কথা বলা আছে, যেমন হচ্ছে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে ধারা অনুযায়ী দেখবো যে কোনগুলো মে প্রিজিউম, কোনগুলো শ্যাল প্রিজিউম বা কোনগুলো কনক্লুসিভ প্রুফ। তো মে প্রিজিউম বলতে যেটা, যেখানে বলা হয় যে আমি হালকা করে শুরুতে একটু ধারণা দিয়ে যাই যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। মে প্রিজিউমটা হচ্ছে যেখানে আমরা আদালত সেটা ধারণা করতেও পারে, নাও করতে পারে। কোনো একটা প্রমাণ যখন দেয়া হয় বা কোনো একটা দাবি যখন করা হয়, কোনো একটা বক্তব্য বা স্টেটমেন্ট যখন দেয়া হয়, সেই বক্তব্যটা আদালত মনে করতে পারে যে প্রমাণিত, সে মনে করতেও পারে, নাও করতে পারে। টোটালি সেটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার বা বিবেচনামূলক ক্ষমতার মধ্যে পড়ে। এবং শেয়ার প্রিজমটা হচ্ছে যেটা আদালত অবশ্যই মনে করবে যেটা এই ঘটনাটা অবশ্যই ঘটেছে এবং সেখানে কোনো বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে না, সেখানে অবশ্যই সেটা মনে করবে, সেটা হচ্ছে শেয়ার প্রিজম। এবং কনক্লুসিভ প্রুফ হচ্ছে যেটা ধারা এভিডেন্স একটা ধারা 41 এবং 112-তে, যেগুলো এই দুটো সেকশনে শুধু কনক্লুসিভ প্রুফ হিসেবে আছে, যেগুলো আমরা পরবর্তীতে দেখব। এইখানে কোনো ধরনের কোনো যুক্তিতর্ক বা বক্তব্য প্রমাণ করা হয় না, সেখানে শুধুমাত্র যে দাবিটা, এই বিষয়ক দাবিগুলো যেগুলো করা হয় সেগুলোই সরাসরি প্রমাণিত হিসেবে মানে গণ্য করা হয়। সেখানে আর কোনো ধরনের মনে করা বা কোনো ধরনের শ্যাল প্রিজমের কোনো বিষয় না, এটা সরাসরি কনক্লুসিভ মানে শেষ পরিণতি হিসেবে ধরা হয়। তো এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে, এরপর আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্বীকৃতির বিষয়টা। স্বীকৃতিটা হচ্ছে ধারা 17 থেকে আলোচনা করা আছে এবং স্বীকৃতির মধ্যে আরো একটা বিষয় ইনক্লুডেড আছে, সেটা হচ্ছে যে স্বীকারোক্তি। তো স্বীকৃতিটা হচ্ছে আমাদের শুরুতে স্বীকারোক্তি বোঝার আগে আমাদের শুরুতে বুঝতে হবে যে স্বীকৃতিটা কি, মানে অ্যাডমিশনটা কি। অ্যাডমিশনের সংজ্ঞাটা দেওয়া আছে ধারা 17-তে এবং এখান থেকে স্বীকৃতির বর্ণনাগুলো শুরু করা হয়েছে এবং 17 থেকে 31 ধারা পর্যন্ত এই স্বীকৃতির বিষয়বস্তুগুলো তুলে ধরা হয়েছে।
তো স্বীকৃতিটা হচ্ছে যে কোনো একটা একটা মামলার ক্ষেত্রে কোনো বিবৃতি দেয়া, এবং সেই বিবৃতিটা আমাদের ওই অ্যাকচুয়াল মামলাটায় কিছু ইঙ্গিত বহন করে, বিচার্য বিষয় যেগুলো আছে সেই বিচার্য বিষয়গুলো সম্পর্কে কিছু ইঙ্গিত বহন করে, সেগুলোই হচ্ছে আমাদের এখানে স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। কিন্তু স্বীকৃতিটা আমাদের মানে পরিপক্ক একেবারে প্রমাণ হিসেবে গণ্য করা হয় না, এটা চূড়ান্ত কোনো প্রমাণ নয়, যেটা ধারা 31-এ বলা আছে সর্বশেষ, এই স্বীকৃতির সর্বশেষ ধারা যেটা, সেখানে বলা আছে যে এটা কোনো চূড়ান্ত প্রমাণ নয়, এটাকে জাস্ট আমরা একটা জাস্ট রিলিভেন্ট ফ্যাক্ট হিসেবে দেখতে পারি। এবং তার পাশাপাশি আমাদের এটাকে প্রমাণ করার জন্য এটা সমর্থনমূলক এবং পারস্পরিক আরো সাক্ষ্যের প্রয়োজন হয়, কোরোবোরেটিভ আরো সাক্ষ্য আমাদের প্রয়োজন। যদি আমরা আমরা আরো সমর্থনমূলক সাক্ষ্য আমরা এখানে পেশ করতে পারি, তখন সেটাকে স্বীকৃতিকে আমরা সেভাবে দেখতে পারি প্রমাণযোগ্য বিষয় হিসেবে। এবং এরপরে আমাদের যে বিষয়টা দেখতে হবে স্বীকৃতি, যে কারা কারা এই স্বীকৃতিগুলো প্রদান করতে পারে, সেটা হচ্ছে ধারা 18-তে বলা আছে। ধারা 18-তে বলা আছে যে কারা এই স্বীকৃতিগুলো দিতে পারে, যেমন একটা মামলার বাদী বা বিবাদী যে থাকে তারা এই মামলা স্বীকৃতি দিতে পারে, বা তারপর বাদী বা বিবাদীর প্রতিনিধি যারা থাকে তারা তারা এই স্বীকৃতিগুলো দিতে পারে। আবার প্রতিনিধিত্ব মামলা যারা প্রতিনিধি হিসেবে থাকে তারা স্বীকৃতিগুলো দিতে পারে। তারপরে মামলার বিষয়বস্তুতে যাদের মালিকানা বা স্বার্থ থাকে তারাও এই স্বীকৃতিগুলো দিতে পারে। এবং সর্বশেষ যেটার কথা বলা আছে সেটা হচ্ছে যে যাদের নিকট থেকে এই স্বার্থটা অর্জন করা হয়েছে, যাদের নিকট থেকে এই বিষয়বস্তুটা সম্পর্কে, মামলার বিষয়বস্তু সম্পর্কে যাদের নিকট থেকে স্বার্থ অর্জন করা হয়েছে, তাদের থেকে তাদের স্বীকৃতিও গ্রহণযোগ্য হবে। এবং ধারা 19-এ পরবর্তীতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির দায় বা অবস্থান, ব্যক্তির দায় বা অবস্থান, সেটাও সেই বিষয়টার ক্ষেত্রেও আমরা তারা স্বীকৃতি দিতে পারে, মানে কোনো একটা ব্যক্তির দায় বা অবস্থান যে মানে রিলেটেড বিষয়বস্তু হিসেবে থাকে কোনো ব্যক্তির পক্ষের বিরুদ্ধে, সেটা প্রমাণ করা যাবে। এবং ধারা 20-এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো তৃতীয় ব্যক্তির বক্তব্য, ওই মামলাটার ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির বক্তব্য যখন থাকে, এবং তৃতীয় ব্যক্তির বক্তব্যটা সেই অপরপক্ষ যার বিরুদ্ধে করা হয়, সে যখন সেটাকে স্বীকার করে নেয় বা সেটার প্রতি সমর্থন পেশ করে নিজের বক্তব্য, তো সেই ক্ষেত্রেও সেটাকে আমরা স্বীকৃতি হিসেবে গণ্য করব, সেই তৃতীয় ব্যক্তির কথাটাকে আমরা এখানে স্বীকৃতি হিসেবে গণ্য করব। তো এরপরে আমরা ধারা 21-এ যেটা বলা আছে সেটা হচ্ছে যে এই স্বীকৃতি যে দিবে, এই স্বীকৃতিটি একমাত্র কাজ করবে কাদের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে যারা এই স্বীকৃতিটা প্রদান করেছে, এবং যারা যারা প্রতিনিধি আছে এই স্বীকৃতির মানে তার যে প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে এই স্বীকৃতিটা প্রমাণ করা যাবে। তো বিষয়টা হচ্ছে যে স্বীকৃতি ধারা 21-এ বলা আছে যে স্বীকৃতি কাদের বিরুদ্ধে এবং প্রযোজ্য হবে, যিনি এই স্বীকৃতিটি প্রদান করেছে বা যারা এই স্বীকৃতিটি প্রদান করেছে, বা তাদের যে প্রতিনিধি আছে একমাত্র তাদের বিরুদ্ধে এই স্বীকৃতিটি প্রযোজ্য হবে, মানে তারা যে স্টেটমেন্টটা দিয়েছে বা স্বীকৃতিটা দিয়েছে সেটি। তো এরপরে যে বিষয়টা বলা আছে ধারা 23-এ, যে দেওয়ানি মামলার ক্ষেত্রে কখন এই স্বীকৃতিটা প্রাসঙ্গিক হবে। ঠিক আছে, এখানে দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি প্রদান করলে সবসময় সেটা প্রাসঙ্গিক হবে, কিন্তু কিছু ক্ষেত্রে এই দেওয়ানি মামলায় এই স্বীকৃতিগুলো প্রাসঙ্গিক হবে না, যেটা বলা আছে ধারা 23-এ, এভিডেন্স অ্যাক্টের ধারা 23-এ যে বিষয়টি বলা আছে। তো এইখানে দুইটি বিষয় আমাদের খেয়াল করতে হবে, যেখানে অলরেডি চুক্তি থাকে দুই পক্ষের মধ্যে, যে আমরা এই বিষয়গুলো যেগুলো স্টেটমেন্ট এখন শেয়ার করা হচ্ছে, এগুলো পরবর্তীতে মামলায় মানে সাক্ষী হিসেবে প্রদান করা যাবে না, সেই ব্যক্তির বক্তব্যগুলো, বা এখানে চুক্তি থাকতে পারে, বা সেখানে এমন তাদের একটা শর্ত থাকতে পারে। ঠিক আছে, যে শর্ত থাকতে পারে যে আমরা এখন যে আলাপগুলো হচ্ছে বা এখন আমরা যেই মানে বিষয়গুলো শেয়ার করছি, এগুলো পরবর্তীতে মামলায় পেশ করা যাবে না। যেমন সালিশের ক্ষেত্রে আমরা যখন সিপিসি আইনে দেখি, সিপিসি আইনের ক্ষেত্রে আমরা সালিশে মিডিয়েশনে যাই, রিটেন স্টেটমেন্টে পরে মিডিয়েশনের একটা ব্যবস্থা আছে, আমরা পরবর্তীতে সেগুলো দেখবো, আমরা অন্যান্য কোর্স যখন আলোচনা করবো সেক্ষেত্রে আমরা সেগুলো দেখবো। মিডিয়েশনের বিষয়টা হচ্ছে সেখানে দুই পক্ষের একটা মধ্যস্থতার ব্যবস্থা করা হয়, বা একজন আরবিট্রেশনের ক্ষেত্রে একজন আরবিট্রেটর থাকে, যে একজন যে আরবিট্রেশনটা মেনটেন করে, সেক্ষেত্রে কি হয়, সে দুই পক্ষে দুই বিষয়গুলো শুনতে পারে, মানে অভ্যন্তরীণ বিষয়গুলো জানে, এবং তাদের কোর্টের দিকে না যেয়ে ভিতর মানে অভ্যন্তরীণ ভাবে বিষয়গুলো সেটেল ডাউন করার ট্রাই করে। তো এই ক্ষেত্রে এইখানে আরবিট্রেটর বা তাদের সাথে যে কোনো প্রত্যয়নকারী সাক্ষ্য যারা থাকে, তারা যদি পরবর্তীতে সাক্ষ্য দিতে চেষ্টা করে, সেই সাক্ষ্যগুলো গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে তাদের অলরেডি একটা চুক্তির মধ্যে থাকে যে এইখানে যে ধরনের আলাপ আলোচনা হবে, অভ্যন্তরীণ যে বিষয়বস্তুগুলো উত্থাপন করা হবে, সেগুলো পরবর্তীতে তারা সাক্ষী হিসেবে পেশ করতে পারবে না। বা শর্ত হিসেবেও বলতে পারি, একজন অ্যাডভোকেট যখন মক্কেলকে যখন কোনো কিছু আলোচনা করে, তখন অ্যাডভোকেট সেটা সাক্ষী দিতে পারবে না, যদি না এখানে কিছু শর্ত আছে, এগুলো আমরা পরবর্তীতে পাবো, যেমন সেখানে প্রতারণার কোনো বিষয় থাকলে বা ইলিগাল কোনো বিষয় থাকলে সেখানে অ্যাডভোকেট শেয়ার করতে পারবে। আদারওয়াইজ সেখানে একটা শর্ত মতো থাকে যে পরবর্তীতে তারা এই যে আলাপ আলোচনাগুলো হয়েছে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে তারা কোনো ধরনের সাক্ষ্য পেশ করতে পারবে না। তো এইটাই ধারাতে এসে বলা আছে যে এই দুই ধরনের ব্যক্তির চুক্তি আর শর্ত থাকলে সেই ক্ষেত্রে তারা
স্বীকৃতিগুলো পরবর্তীতে সাক্ষ্য হিসেবে মানে গ্রহণযোগ্য হবে না, প্রাসঙ্গিক হবে না। এবং এবং আমাদের পরবর্তীতে 23-এর পরে যেগুলো আছে সেখানে হলো ফৌজদারি বিষয়ক, যেমন হচ্ছে যে এখান থেকেই দোষ স্বীকারোক্তি শুরু। স্বীকৃতি এবং দোষ স্বীকারোক্তির মধ্যে পার্থক্যটা, স্বীকৃতি হচ্ছে জাস্ট বিচার্য বিষয়টা রিলেটেড কিছু একটা ইঙ্গিত বহন করে এমন একটা স্টেটমেন্ট পেশ করা, এবং দোষ স্বীকারোক্তি যে কনফেশনটা হচ্ছে, যেটা ধারা 24 থেকে আলোচনা করা হয়েছে, কনফেশনটা হচ্ছে যে আমি আমার আমার এগেনস্টে ফৌজদারি মামলা একটা অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমি সেই অভিযোগটা স্বীকার করে, মানে আমার দোষ, আমি যে দোষটা করেছি সেই দোষটা স্বীকার করে আমি একটা স্টেটমেন্ট দিয়েছি এবং আমি আমার নিজস্ব দোষ স্বীকার করেছি, সেটা হচ্ছে দোষ স্বীকারোক্তি, যেটা ধারা 24 থেকে এভিডেন্স অ্যাক্টে বলা আছে। তো কনফেশন আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জুডিশিয়াল কনফেশন আর একটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। জুডিশিয়াল কনফেশনটা হচ্ছে যেটা ম্যাজিস্ট্রেটের সামনাসামনি দেওয়া হয়, যেটা সিআরপিসি 164 এর ম্যানার মেনটেন করে দেওয়া হয় এবং 364 বড় মানে সিআরপিসি 364 অনুযায়ী লিপিবদ্ধ করা হয়, এবং ম্যাজিস্ট্রেটের সামনে বরাবর সামনে যেটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সরাসরি গ্রহণযোগ্য হয়। এবং আরেকটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট যেখানে উপস্থিত থাকে না, অন্যান্য ব্যক্তিদের, যারা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্যান্য যারা ব্যক্তি থাকে, আনঅথরাইজড ব্যক্তি, তাদের সামনে যখন সেটা মানে স্বীকারোক্তি দেওয়া হয়, সেটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল, সেটা পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সামনে যে প্রমাণ করার পরে ওভাবে সেটা প্রমাণ করতে হয় পরবর্তী বিষয়। তো কিছু কিছু ক্ষেত্রে কনফেশনগুলো প্রাসঙ্গিক হয় না বা গ্রহণযোগ্য হয় না, যেটা অ্যাকচুয়ালি ধারা 24-এ বলা আছে, সেটা হচ্ছে যে যখন সেই কনফেশনটা নেয়ার ক্ষেত্রে, মানে দোষ স্বীকারোক্তিটা নেয়ার ক্ষেত্রে ইনডিউসমেন্ট থাকে বা থ্রেট থাকে বা কোনো ধরনের প্রমিস থাকে, সেই ক্ষেত্রে মানে হচ্ছে যে কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে বা তাকে কোনো উস্কানিমূলক কোনো প্ররোচনা দিয়ে বা কোনো ধরনের প্রতিশ্রুতির দ্বারা তাকে আবদ্ধ করে, সেই সব ক্ষেত্রে যদি কোনো ধরনের দোষ স্বীকারোক্তি করা হয়, সেটা যদি পরবর্তীতে প্রমাণ হয়, তাহলে ধারা 24 অনুযায়ী সেই দোষ স্বীকারোক্তিটা প্রমাণযোগ্য বলে হবে না, গ্রহণযোগ্য বলে হবে না, মানে সেটা প্রাসঙ্গিক হবে না। এবং পরবর্তীতে ধারা 25-এ যেটা বলা আছে যে পুলিশ অফিসারের কাছে যদি কোনো ধরনের প্রাসঙ্গিক দোষ স্বীকারোক্তি দেওয়া হয়, সেটাও গ্রহণযোগ্য হবে না, কারণ পুলিশ অফিসাররা অনেক সময় তাদের মামলা শেষ করার জন্য, মামলার অগ্রগতি বৃদ্ধি করার জন্য, বা অনেক সময় তাদেরকে মারধর করেও জোর করে কিছু স্বীকারোক্তি আনতে পারে, যার জন্য পুলিশ অফিসারের কাছে দেয়া কোনো দোষ স্বীকারোক্তিগুলো সেগুলো গ্রহণযোগ্য হয় না। এবং ধারা 26-এ বলা আছে পুলিশ হেফাজতে বা ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে যে দোষ স্বীকারোক্তিগুলো দেওয়া হয়, সেগুলোও অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য হয় না। যেমন এখানে থাকতে পারে ডিবি অফিসারের কাছে, বা তাদের যখন রিমান্ডে নেওয়া হয়, সেই রিমান্ডে নিয়ে যখন দোষ স্বীকারোক্তিগুলো নেওয়া হয়, সেগুলোও অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য হয় না। বা সালিশ কেন্দ্রের গ্রাম্য চৌকিদারের কাছে নেওয়া হলে এখানে সেটিও ইনক্লুডেড থাকবে। এই গ্রাম্য চৌকিদার যারা আছে তাদের সামনেও যখন আমরা কোনো ধরনের স্বীকারোক্তি দিয়ে থাকি, দোষ স্বীকারোক্তি, সেগুলো গ্রহণযোগ্য হবে না। এবং ধারা 27-এ যে এটা জিনিসটা বলা আছে, এই ক্ষেত্রে দোষ স্বীকারোক্তিটা ম্যাজিস্ট্রেটের সামনে না দিলেও অনেক সময় গ্রহণযোগ্য হয়ে থাকে। এটা একটি এক্সেপশনাল বিষয়, সেটা হচ্ছে যে পুলিশের সামনে যদি কোনো ধরনের বা ম্যাজিস্ট্রেট অনুপস্থিতিতে কোনো দোষ স্বীকারোক্তি দেওয়া হলো ধারা 27 অনুযায়ী, এবং পরবর্তীতে সেই তথ্য অনুযায়ী সেই উক্ত স্থানে গিয়ে যদি কোনো সেই এক্সাক্ট তথ্যটা উত্থাপন করা হয়, যেমন একটা আমি দোষ স্বীকারোক্তি দিলাম, দোষ দেওয়ার পর পুলিশের কাছে, যেটা গ্রহণযোগ্য নয়, সেই পুলিশের কাছে দিলাম যে আমার অমুক স্থানে আমি একজন ব্যক্তিকে ফোন করে আমার এই এই ইনগ্রিডিয়েন্টটা বা এই ধরনের ইকুইপমেন্টটা আমি ওই জায়গায় পুঁতে রেখে আসছি, তো সেই জায়গায় যখন যে আমি সেই অ্যাকচুয়াল জায়গায় সেই আমি তথ্যটা পাবো বা সেই তথ্য উদ্ঘাটন করবো বা সেই ইকুইপমেন্টটা আমি সেই ম্যাটেরিয়ালটা সেখান থেকে আমি উদ্ধার করতে পারবো, তখন সেটা যদি তার বক্তব্যের সাথে মিলে যায়, পরবর্তীতে সেটা আমরা গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করতে পারি। একমাত্র 27-এ এটা একটু এক্সেপশন হিসেবে দেয়া আছে। এরপরে যে বিষয়টা আমাদের আছে সেটা হচ্ছে যে ধারা 30-এর বিষয়, যেখানে বলা হয়েছে যে কনফেশন বাই কো অ্যাকিউজড। ঠিক আছে, মানে একটা এখানে কিছু তথ্য, এখানে বিষয়টা হচ্ছে যে একটা মামলায় একাধিক মানে বিচার্য লোক থাকলে, একাধিক অপরাধী বা একাধিক অভিযুক্ত ব্যক্তি থাকলে, তাদের একজন যদি নিজেকে জড়িয়ে বাকি যারা আছে তাদেরকে জড়িয়ে এবং তার সাথে নিজেকে জড়িয়েও কিছু একটা কনফেশন দেয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু এখানে কিছু শর্ত মেনটেন করতে হয়। প্রথম শর্তটা হচ্ছে যে একই অপরাধের জন্য একাধিক সেখানে অভিযুক্ত থাকতে হবে, এবং তাদের দ্বিতীয় শর্ত হচ্ছে তাদের ট্রায়ালটা জয়েন্ট ট্রায়াল হতে হবে, তাদের একত্রে বিচার হতে থাকবে। এবং তৃতীয়টা হচ্ছে যে তাদের মধ্যে যে কোনো একজন অভিযুক্ত অন্যান্যদের জড়িয়ে এবং তাকে নিজেকে জড়িয়ে সে সেখানে কনফেশনটা দিবে। এবং সর্বশেষ যে এখানে শর্তটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে কনফেশনটা প্রমাণিত হলে আদালত উক্ত স্বীকারোক্তি প্রদানকারী সহ অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাক্ষ্য আমলে নিতে পারে। মানে হচ্ছে যে উক্ত স্বীকারোক্তি যে প্রদানকারী আছে তার সাথে সাথে অন্যান্যদের যারা অন্যান্যদের জড়িয়ে যে স্বীকারোক্তি দেওয়া হচ্ছে সকলের বিরুদ্ধে আদালত সেটা অপরাধটা আমলে নেবে এবং সেই অনুযায়ী তারা বিচার করবে।
এখানে কিছু ধরনের আরো অন্যান্য সেকশন আছে এটার সাথে রিলেটেড, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। এবং যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে ধারা 114 খতে যেটা বলা আছে যে এখানে এটা প্রমাণ এই ধরনের বিষয়টা আমরা গ্রহণযোগ্য করতে আমাদের শুরুতে সেখানে সমর্থনমূলক সাক্ষ্য প্রয়োজন, সমর্থনমূলক সাক্ষ্য ছাড়া আমরা সেটা গ্রহণ করতে পারবো না, এটাও এখানে বলা আছে। তো আমাদের এই বিষয়টা এটা ওর সাথে ইন্টার রিলেটেড করে পড়তে হবে, কারণ এখানে সে যদি সাক্ষী দিয়েও থাকে, দেওয়ার পরে সেটাকে 114 খ অনুযায়ী আমাদের সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে, সমর্থনমূলক আরো পারস্পরিক সাক্ষ্য প্রয়োজন, সেটার সাথে মিলিয়ে তারপর আমাদের দণ্ডযোগ্য করতে হবে। ঠিক আছে, তো শুরুতে আমাদের এভাবে এটা দুটোর সাথে মিলিয়ে পড়তে হবে। কিন্তু এখানে 114 খটা মে প্রিজিউম হিসেবে বলা আছে, আদালত তাকে মনে করতে পারে আবার মনে নাও করতে পারে। মানে এটা হচ্ছে আমরা শুরুতেই যেটা বলেছিলাম ধারা 4-এ মে প্রিজিউমের কথা আছে, এটা আদালত মনে করে তার টোটালি বিবেচনামূলক বিষয়, তার টোটালি নিজের উপর ডিপেন্ড করে সেটা সে বিবেচনা করবে কি করবে না। এবং আমরা এখানে স্বীকারোক্তি এবং দোষ স্বীকারোক্তির মধ্যে কিছু পার্থক্য আমরা নির্ণয় করতে পারি। যেমন হচ্ছে যে প্রথম পার্থক্যটা হচ্ছে স্বীকারোক্তিটা আমরা বিচার বিষয় সম্বন্ধে জাস্ট কোন একটা ইঙ্গিত বহন করে এমন একটা স্টেটমেন্ট, এবং দোষ স্বীকারোক্তিটা হচ্ছে যে দোষ স্বীকার করে নিজস্ব অভিযোগ, যে নিজের বিরুদ্ধে যে অভিযোগটা দায়ের করা আছে সেই দোষটা স্বীকার করে আমি যে স্টেটমেন্টটা দিলাম। দ্বিতীয় হচ্ছে যে সকল স্বীকারোক্তি একটা স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। কারণ স্বীকৃতির মধ্যে দোষ স্বীকারোক্তিটা রিলেটেড আছে, কিন্তু দোষ স্বীকারোক্তির মধ্যে সবসময় স্বীকৃতি থাকে না। কারণ স্বীকৃতির ক্ষেত্রে আমি দোষ স্বীকার নাও করতে পারি, সেখানে আমি জাস্ট কোনো একটা স্টেটমেন্ট পেশ করতে পারি, কিন্তু দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে অবশ্যই সেখানে আমার দোষটাকে স্বীকার করতে হবে, তারপরে সেটা দোষ স্বীকারোক্তি হিসেবে কাউন্ট করা হবে। তৃতীয় যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যে স্বীকৃতির ক্ষেত্রে দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে আমার একটা প্রমাণের প্রয়োজন, কারণ এখানে আমি যখন দোষ স্বীকারোক্তিটা উত্থাপন করি সেই ক্ষেত্রে আমার প্রমাণের প্রয়োজন, কারণ আমার সেই ক্ষেত্রে আমাকে দণ্ড প্রদান করা হবে, যেহেতু দণ্ড প্রদান করা হবে সেহেতু একটা সিরিয়াস ইস্যু, যার জন্য আমার এখানে সেটা প্রমাণের প্রয়োজন। কিন্তু স্বীকৃতির ক্ষেত্রে সেটা তেমন প্রমাণের প্রয়োজন হয় না, কারণ স্বীকৃতির ক্ষেত্রে সেটা কোনো চূড়ান্ত প্রমাণ নয়, সেটার ক্ষেত্রে আমরা আরো সমর্থনমূলক সাক্ষ্য দেখবো, সেই অনুযায়ী আদালত পর সামনের স্টেজে সেটা বিবেচনা করবে। এবং চতুর্থ যে বিষয়টা আছে যে স্বীকারোক্তির ক্ষেত্রে শাস্তি হওয়ার আশঙ্কা থাকে, মানে দোষ স্বীকারোক্তি যদি পেশ করা হয় সেই অনুযায়ী যদি সমর্থনমূলক সাক্ষ্য থাকে সেক্ষেত্রে আমরা তাকে শাস্তিযোগ্য সেটা শাস্তি দিতে পারি সেক্ষেত্রে। এবং স্বীকৃতিতে দোষ স্বীকার যদি না থাকে, অনেক সময় স্বীকৃতিতেও দোষ স্বীকার থাকে, কিন্তু স্বীকৃতিতে যদি দোষ স্বীকারটা না থাকে সেক্ষেত্রে আমরা সেখানে তাকে শাস্তি দিতে পারি না। স্বীকৃতিতে দোষ স্বীকারোক্তি কখন থাকে না? দোষ স্বীকারোক্তি থাকে না যে ক্ষেত্রে একটা আমরা যখন দোষ স্বীকারোক্তি দিই সেখানে একটা উচ্চ প্রমাণ থাকে, বা সেটা আমরা কোরোবোরেটিভ যে উইটনেস গুলো থাকে বা কিছু একটা বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা সেটা দেখতে পারি যে এটা একটা এক্সপ্রেস অফেন্স হিসেবে সেখানে দেখা যায়। কিন্তু স্বীকৃতিটা কি, সেখানে জাস্ট মৌখিকভাবে বলা বা কোনো ধরনের এক্সপ্রেস অপিনিয়ন নেই কারো বা কোনো ধরনের কোরোবোরেটিভ সাক্ষ্য নেই, সেক্ষেত্রে সেটাকে আমরা স্বীকৃতি হিসেবে কাউন্ট করি, এবং সেই ক্ষেত্রে তার সেখানে সেটা শাস্তিযোগ্য হিসেবে কাউন্ট হয় না। পরবর্তীতে আমরা পার্থক্যটা দেখতে পারি যে স্বীকারোক্তিটা শুধু ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র ক্রিমিনাল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এখানে দোষ রিলেটেড বিষয় আছে। এবং স্বীকৃতি ফৌজদারি এবং দেওয়ানি মানে সিপিসি এবং সিআরপিসি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এবং স্বীকারোক্তি খুবই সংকীর্ণ একটা অর্থে আমরা ব্যবহৃত করে থাকি, কিন্তু স্বীকৃতির অর্থটা খুব ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, কারণ স্বীকৃতির সাথে অনেক কিছু রিলেটেড থাকে, আমরা অন্যান্য সমর্থনমূলক বিষয়পত্র আনতে পারি, কিন্তু এখানে দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে কোনো ধরনের সমর্থনমূলক কোনো বিষয় নয়, জাস্ট আমরা সেখানে দোষ স্বীকার করবে, তার প্রেক্ষিতে সমর্থনমূলক প্রমাণ আনবে এবং তার বিরুদ্ধে আমরা শাস্তি তাকে দিয়ে দেওয়া হবে। সর্বশেষ আমরা আরেকটা পার্থক্য বলতে পারি যে স্বীকারোক্তিতে অবশ্যই দোষ স্বীকার থাকে, কিন্তু স্বীকৃতিতে দোষ স্বীকার থাকতেও পারে বা নাও থাকতে পারে, যেটা আমরা 3 নম্বর 4 নম্বর পার্থক্যের ক্ষেত্রে আমরা যেটা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো এখানে দোষ স্বীকারোক্তি শুধু করলেই হবে না, কারণ দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করতে হবে, যে দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে অবশ্যই সেটা সত্য কিনা, স্বেচ্ছাকৃত কিনা বা আত্মস্বীকৃতি কিনা, সেগুলো আমাদের বিবেচনা করতে হবে। এই রিলেটেড অনেক মামলা আছে যেগুলো আমরা পরবর্তীতে আস্তে ধীরে পরবর্তী ভিডিওগুলো আলোচনা করব। এবং সেটা যদি ট্রু এবং ভলেন্টারি মানে সত্য এবং স্বেচ্ছাকৃত যদি দোষ স্বীকারোক্তি হয়, সেক্ষেত্রে আমরা তাকে আমরা পরবর্তীতে সেই মোতাবেক সাজা দিতে পারবো। এবং আমরা যদি ধারা 30-এর মোতাবেক যদি ওই যে কো-অ্যাকিউজ যারা থাকে তাদের স্বীকৃতিও যদি এখানে অন্যকে জড়িয়ে দেওয়া হয়, সেগুলো যদি এভাবে ট্রু এবং ভলেন্টারি থাকে এবং সমর্থনমূলক সাক্ষ্য থাকে, সেক্ষেত্রে আমরা সকলকে এভাবে শাস্তি দিতে পারবো এই দোষ স্বীকারোক্তির দ্বারা। এবং দোষ স্বীকারোক্তিটা অনেক সময় প্রত্যাহার করা যায়, রিট্র্যাক্ট করা যায়, কিন্তু প্রত্যাহার করা হলে সেটা একটি দুর্বল সাক্ষ্য হিসেবে প্রমাণিত হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে সেটা যদি একটা সাস্টেইনেবিলিটি থাকে, ক্রেডিবিলিটি থাকে বা ইন্ডিপেন্ডেন্স থাকে, মানে হচ্ছে মানে সেটা একটা নিজস্বতা থাকে, একটা দৃঢ়তা থাকে, প্রত্যয়যোগ্য বিষয়পত্র থাকে, এবং তার সেই কথাটা যদি স্বতন্ত্র হয়, সেক্ষেত্রে
তাকে সেটা ওই দোষ স্বীকারোক্তিটা পরবর্তীতে গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি এই প্রত্যাহার একবার সাক্ষীটা দেওয়ার পরে সেটা প্রত্যাহার করে নিলে পরবর্তীতে সেটাকে দুর্বল সাক্ষী হয়ে যায়। কিন্তু এই আমি মাত্র যে বিষয়গুলো বললাম ক্রেডিবিলিটি কথা, সেগুলো যদি আমরা প্রমাণ করতে পারি বা সমর্থনমূলক সাক্ষ্য প্রমাণ পেশ করতে পারি, সেক্ষেত্রে সেটা পরবর্তীতে গ্রহণযোগ্য হবে। এবং এই দোষ স্বীকারোক্তিটা একটি স্বাধীন এবং প্রত্যয়যোগ্য। এবং এর সাথে সাথে আমরা সর্বশেষ আমরা দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে যেটা বলতে পারি যে দোষ স্বীকারোক্তি এমন একটা পরিবেশ গ্রহণ করতে হবে যেখানে প্রভাব বা ভীতির কোনো ধরনের সঞ্চারের কোনো অবকাশ থাকে না। এখানে কোনো প্রভাব বা ভীতির কোনো বিষয় থাকবে না, যেটা আমরা ধারা 24 আলোচনা করেছিলাম। যদি কোনো ধরনের ভয়ভীতি, প্রতিশ্রুতি, ইনডিউসমেন্ট এগুলো না থাকে, সেক্ষেত্রে আমরা সেই দোষ স্বীকারোক্তিকে গ্রহণ করব এবং সেক্ষেত্রে আমরা সেই দোষ স্বীকারোক্তি অনুযায়ী সাজা দিতে পারবো। এবং যদি এই ধরনের কোনো বিষয় দেখা যায় যে কোনো ধরনের ভয়ভীতি, কোনো ধরনের ইনডিউসমেন্ট, থ্রেট যদি কোনো কিছু আমরা সেখানে পেয়ে থাকি, তাহলে সেই দোষ স্বীকারোক্তিটাকে গ্রহণযোগ্য করা হবে না। তো এই আমরা আলোচনা করলাম এভিডেন্স অ্যাক্টের একেবারে শুরুর বেসিক কিছু, শুরুর থেকে আমরা সেকশন অনুযায়ী আগানো ট্রাই করেছি। সেখানে স্বীকৃতি, দোষ স্বীকারোক্তির বিষয় আছে এবং অন্যান্য বিষয়পত্র আছে। তো আমরা ধীরে ধীরে পরবর্তী টপিক এবং পরবর্তী সেকশন অনুযায়ী আমরা আগাবো। এভাবে আস্তে আস্তে আমরা এভিডেন্স অ্যাক্টের পাশাপাশি অন্যান্য অ্যাক্টগুলো কভার করার ট্রাই করবো। অন্যান্য অ্যাক্টগুলো আমরা টপিক ওয়াইজ আস্তে আস্তে ভিডিও দিয়ে শেষ করার ট্রাই করব। তো আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।